দাদা, আমাকে 100 টাকার জল ফুচকা দিন তো, আর 50 টাকার দই ফুচকা, 50 টাকার চাটনি ফুচকা প্যাক করে দেবেন। আলু মাখাতে কিন্তু বেশি করে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দেবেন, হ্যাঁ? আর আমাকে অবশ্যই ফাও ফুচকা দিতে ভুলবেন না। সরি ম্যাডাম, আপনি আজকে আসতে খুব লেট করে ফেলেছেন। আসলে আজকে বাজারে ফুচকাওয়ালাদের খুব ভালো বিক্রি বাটা হয়েছে, তাই আমার কাছে শুধু শুকনো ফুচকাগুলো পড়ে আছে। আলু মাখা, দই, চাটনি কিছুই নেই। ও মা, সে কি? আমি এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে এলাম, আর আপনি এখন বলছেন আপনার কাছে নাকি ফুচকার আলু মাখা, টক জল, চাটনি কিছুই নেই? তাহলে আমি কি করতে এত দূরে এলাম? আপনি তো জানেন আমি ফুচকা খেতে কত ভালোবাসি। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আমি ফুচকার পাপড়গুলো আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি বাড়ি গিয়ে ফুচকার আলু মাখা, টক জলটা বানিয়ে নেবেন, আর বাড়িতে তো সমস্ত মশলা পেয়েই যাবেন। এই শুনে প্রত্যুষা মন খারাপ করে ফুচকাওয়ালার কাছ থেকে পাপড়গুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। আসলে প্রত্যুষা ফুচকা খেতে ভীষণই ভালোবাসতো, এমনকি তার বিয়ে হয়ে যাওয়ার পরও সে নিয়ম করে প্রত্যেক দিন বাজারে ফুচকা খেতে যায়। কিন্তু প্রত্যুষা যখন বাড়িতে আসে তখন, বৌদি তুমি কোথায় ছিলে? এই দেখো, আজকে আমি আবার পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়েছি, আর লোভ সামলাতে না পেরে আমি অনেকগুলো পিৎজা অর্ডার করে দিয়েছি। এসো, তুমি আমার সঙ্গে পিৎজা খেয়ে নাও। পিৎজাগুলো দেখে প্রত্যুষার মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে। প্রত্যুষা লক্ষ্য করে সোনিয়ার পিৎজার প্যাকেটে প্রচুর এক্সট্রা সসের প্যাকেট এবং অরিগ্যানো চিলি ফ্লেক্স আছে, যা দেখে সে ভাবে বাড়িতে এখন টক জল কিংবা আলু মাখা তৈরি করতে গেলে ফুচকার পাপড়গুলো নরম হয়ে যেতে পারে। তাই তখনই প্রত্যুষা পিৎজা সসের প্যাকেট এবং অরিগ্যানো চিলি ফ্লেক্স কেটে ফুচকার মধ্যে ঢালতে শুরু করে, যা দেখে সোনিয়া অবাক হয়ে বলে, আরে আরে বৌদি, তুমি কি করছো? ফুচকা খাচ্ছ? এরকম অরিগ্যানো দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, পিৎজা সস দিয়ে ফুচকা খেতে তোমার ভালো লাগছে? বড্ড অদ্ভুত কম্বিনেশন তো। প্রত্যুষা সেই ফুচকা খেয়ে দেখে কিছু একটা মিসিং আছে, তাই প্রত্যুষা পিৎজা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফুচকার মধ্যে ভরে ফুচকাগুলো খেতে শুরু করে। সেই পিৎজা ফুচকা খেয়ে প্রত্যুষার ভীষণই ভালো লেগে যায়, এমনকি সে ঠিক করে এবার সে টক জল ফুচকা ছেড়ে দিয়ে এরকম পিৎজা ফুচকাই খাবে, কারণ তার কাছে এখন পিৎজা ফুচকাই সেরা বলে মনে হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কাটে, আর প্রত্যুষা এখন পিৎজা ফুচকা পাগল হয়ে ওঠে। বৌমা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় বেরোবো। দেখো, তুমি আবার ওখানে গিয়ে ফুচকা খেতে চলে যেও না। আমরা যেখানে যাচ্ছি সেখানে তুমি অনেক ফুচকা খেতে পারবে, তাই তোমার আজকে বাজারে যাওয়ার কোনো দরকার নেই। এই শুনে প্রত্যুষা খুবই খুশি হয়। সে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য চটজলদি তৈরি হয়ে যায়। বিয়ে বাড়িতে যাওয়ার পর প্রত্যুষা দেখে সেই বিয়ে বাড়িতে বিশাল বড় আয়োজন। বার্গার, পিৎজা, পাস্তা, বারবিকিউ চিকেন, পকোড়া, ফুচকা কিছুই বাদ নেই, যা দেখে প্রত্যুষা পিৎজা স্টল থেকে পিৎজা নিয়ে ফুচকা স্টলে গিয়ে উপস্থিত হয়। দাদা, আপনি এই পিৎজাটা পিৎজা সস আর অরিগ্যানো দিয়ে ভালো করে মেখে নিন, তারপর সেটা পিৎজার মধ্যে ভরে আমাকে পিৎজা ফুচকা বানিয়ে দিন। প্রত্যুষার কথা শুনে ফুচকাওয়ালা খুবই অবাক হয়, কিন্তু সেটা যেহেতু বিয়েবাড়ির ফুচকা স্টল ছিল, তাই ফুচকাওয়ালা প্রত্যুষার মুখের উপর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে বিয়েবাড়িতে ফুচকাওয়ালাকে এরকম অদ্ভুতভাবে পিৎজা মেখে ফুচকার মধ্যে ভরতে দেখে বাকি লোকজন খুবই রেগে যায়, কারণ তারা নিজেদের জল ফুচকা পায় না। এই যে ভদ্র মহিলা, আপনার কি মাথায় কোনো প্রবলেম আছে? লোকে পিৎজা আর ফুচকা আলাদা আলাদা করে খায়, আপনি ফুচকার মধ্যে পিৎজার পুর ভরে এরকম অশিক্ষিতর মতো খাচ্ছেন কেন? জীবনে কোনোদিন পিৎজা খাননি নাকি? পিৎজা কিভাবে খেতে হয় জানেন? হ্যাঁ তাই তো, এই মহিলার জন্য আমরা তো ফুচকা খেতে পারছি না। এই যে দাদা, আপনি কি আমাদের সাধারণ ফুচকা দেবেন? তাড়াতাড়ি এই পিৎজা ফুচকার পাগলামি বন্ধ করুন, তা না হলে কিন্তু বিয়ে বাড়ির মালিকের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করে দেব। এই একদম না, আমি আগে আপনাকে ফুচকা বানাতে বলেছি, তাই আপনি আগে আমাকে ভালো করে পিৎজা ফুচকা খাওয়াবেন, তারপর আমি এখান থেকে যাব, আর আপনি বাকিদেরকে ওই সাধারণ পাতি জল ফুচকা পরে খাওয়াবেন। প্রত্যুষা কিছুতেই সেখান থেকে নড়তে চায় না, যার ফলে সেখানে উপস্থিত মহিলাদের সঙ্গে প্রত্যুষার ঝগড়া লেগে যায়। এমন সময় যামিনী দেবী সেখানে ছুটে আসে। তোমাকে আমি এখানে ফুচকা খেতে পাঠিয়েছিলাম, ঝামেলা পাকাতে নয়। চলো এখান থেকে, তোমার জন্য আর কোথাও মান সম্মান থাকবে না দেখছি। ফুচকা খাওয়া নিয়ে কেউ বাচ্চাদের মতো ঝামেলা করে।
এই বলে যামিনী দেবী প্রত্যুষাকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায়। কিন্তু তখনই সেখানে যামিনী দেবীর প্রতিবেশী চাঁদনী দেবী আসে। আসলে আজকে চাঁদনী দেবীর মেয়ের বিয়ের অনুষ্ঠানই ছিল। মাসিমা, আপনারা কি এতই গরিব যে সামান্য পিৎজা ফুচকার আয়োজন করতে পারেননি? আমাকে নিজে কাস্টমাইজ করে পিৎজা ফুচকা খেতে হলো। পিৎজা ফুচকার মতো এত ভালো ভালো আইটেম না রাখলে বিয়েবাড়িতে এতগুলো স্টল দিয়ে তো কোনো লাভ নেই, বলুন। তাই নাকি? যামিনী, তোর বৌমা তো দেখছি অনেক বড় লোকের মেয়ে। এত বড় লোকেদের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলতে পারবো না। তোদের আর কখনো আমার বাড়ির কোনো অনুষ্ঠানে আসতে হবে না। এরকম কথা শুনে যামিনী দেবীর ভীষণই খারাপ লাগে। তাই সে তখনই প্রত্যুষাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে প্রত্যুষাকে ভীষণই বকাবকি করা হয়, কিন্তু তাতেও তার কিছু যায় আসে না। রাত্রিবেলা প্রত্যুষা আবার ঘুমিয়ে ঘুমিয়ে পিৎজা ফুচকা খাওয়ার স্বপ্ন দেখে। তাই মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এই শুনছো, তাড়াতাড়ি ওঠো, আমাকে এখনই চিকেন পেরি পেরি পিৎজা, বারবিকিউ পিৎজা অর্ডার করে দাও তো। আর শোনো না, তোমার কাছে ওই পাড়ার বিকাশ ফুচকাওয়ালার নাম্বার আছে না? ওনাকে একটু বলো তো আমার জন্য বাড়িতে ফুচকা দিয়ে যেতে। প্রত্যুষা, এখন রাত 1টা বাজে। আমি এখন তোমাকে ফুচকা কোথা থেকে এনে দেবো? দেখো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমাকে এমনিও সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আমাকে ডিস্টার্ব করো না। তুমি তার মানে আমাকে ফুচকা এনে দেবে না? আমি কিছুতেই ঘুমাতে পারছি না। চোখ বন্ধ করলেই আমি পিৎজা ফুচকা দেখতে পাচ্ছি। আমাকে যে করেই হোক এখন ফুচকা খেতেই হবে। ঠিক আছে, তুমি আমাকে ফুচকা নিয়ে এসে দেবে না, তাই তো? আমি একাই তাহলে বিকাশ ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নিয়ে আসতে যাচ্ছি তাহলে। এই বলে প্রত্যুষা দরজা খুলে একাই বাড়ির বাইরে বেরিয়ে যেতে থাকে। যা দেখে অর্ণবের কিছু করার থাকে না। নিরুপায় হয়ে সে নিজেই ময়দা মেখে ফুচকার পাঁপড়গুলো ভেজে ফেলে আর অনলাইন থেকে পিৎজা অর্ডার করে বউয়ের জন্য পিৎজা ফুচকা বানিয়ে দেয়। এসব করতে করতে প্রায় ভোর হয়ে যায়, যার ফলে পরের দিন সকালবেলা অর্ণব সময় মতো অফিসেও যেতে পারে না। তাই অর্ণবকে নিজের বসের কাছে খুবই বকা খেতে হয়। অন্যদিকে যামিনী দেবী যখন রান্নাঘরে যায়, এই যে বৌমা, রান্নাঘরে কি কালকে ভূমিকম্প হয়েছিল নাকি চোর ডাকাতে এসেছিল? পুরো রান্নাঘরের চারিদিকে আটা ছড়ানো, তেল ছিটকে পড়ে আছে। ব্যাপারটা কি? তুমি কালকে রাতে কি করছিলে? মনে হয় অর্ণব আমার জন্য ফুচকা ভাজতে গিয়ে এরকম কাণ্ড করেছে। যাই হোক, এটা কিন্তু মাকে বলা যাবে না, তাহলে আমি বেকার বেকার পিৎজা ফুচকা খাওয়ার জন্য মায়ের কাছে বকা শুনবো। এমন সময় প্রত্যুষা কিছু বলতে যাবে, তার আগেই বাড়ির ডোরবেল বেজে ওঠে। প্রত্যুষা দরজা খুলে একজন ডেলিভারি বয়কে অনেকগুলো পিৎজা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু আশ্চর্যবশত সেই পিৎজাগুলো প্রত্যুষা অর্ডার করে না। ডেলিভারি বয় জানায় সেগুলো নাকি সোনিয়ার অর্ডার। সোনিয়ার খুব বড় বার বেড়েছে দেখছি, প্রত্যেক দিন পিৎজা অর্ডার করে গিলছে। বৌমা, তুমি এক কাজ করো, পিৎজাগুলো ক্যান্সেল করে দাও। বলো আমরা পিৎজাগুলো নেব না। প্রত্যেক দিন এভাবে বাইরের খাবার খেলে তো শরীর খারাপ করবে। কিন্তু প্রত্যুষা কিছুতেই সেই পিৎজাগুলো ক্যান্সেল করতে চায় না। সে নিজে টাকা পে করে পিৎজাগুলো নিয়ে নেয়। অন্যদিকে বাজার থেকে ফুচকার পাঁপড় কিনে নিয়ে এসে নিজের ঘরে বসে পিৎজা ফুচকা বানিয়ে খেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোনিয়া প্রত্যুষার ঘরে যায়। বৌদি, আমি তো অনেকগুলো পিৎজা অর্ডার করেছিলাম। আমি ডেলিভারি বয়কে কল করে জানতে পারলাম মা নাকি পিৎজা নিতে বারণ করছিল, কিন্তু তবুও তুমি টাকা পে করে পিৎজাগুলো নিয়েছো। থ্যাংক ইউ সো মাচ বৌদি। এবার আমার পিৎজাগুলো দাও। আমি আমার বন্ধুদের কথা দিয়েছি, আজকে আমি ওদেরকে পিৎজা পার্টি দেব। আর তো পিৎজা নেই, সব পিৎজা দিয়ে তো আমি পিৎজা ফুচকা বানিয়ে খেয়ে ফেলেছি। তুমি বরং নিজের জন্য পিৎজা অর্ডার করে নিও। তবে তুমি বেশ ভালো ভালো পিৎজা অর্ডার করেছিলে বলতে হবে। ভেজ এক্সট্রা ভেগানজা পিৎজা দিয়ে ফুচকা খেতে দারুণ লাগলো। কি, তুমি আমার অতগুলো পিৎজা সব খেয়ে ফেলেছ? তুমি একটা মানুষ নাকি রাক্ষস? আমি এখন আমার বন্ধুদেরকে কিভাবে পার্টি দেব? তোমার লজ্জা করলো না? আমার অর্ডার করা পিৎজাগুলো তুমি খেয়ে নিলে। হ্যাঁ তো, পিৎজার টাকা তো আমি দিয়েছি, আমি খাবো না তো কে খাবে? তোমার যখন এত পিৎজা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাহলে তুমি ডেলিভারি বয়কে পেমেন্ট করলে না কেন? যাও তো এখান থেকে, আমার মাথা খারাপ করবে না। প্রত্যুষার কথা শুনে সোনিয়া ভীষণই রেগে যায়। সে যখন দেখে প্লেটে এখনো বেশ কিছু পিৎজা ফুচকা বেঁচে আছে, সে তখনই পিৎজা ফুচকাগুলো সব মাটিতে ফেলে দেয়। যা দেখে প্রত্যুষাও নিজের রাগ সামলাতে পারে না। সে তখনই সোনিয়ার সঙ্গে মারপিট করতে শুরু করে দেয়।
ননদ বৌদি এভাবে পিৎজার জন্য মারপিট করতে থাকলে যামিনী দেবী কি করবে বুঝে উঠতে পারে না। আরে তোমরা দুজনেই থামবে? এ কি বাচ্চাদের মতো মারপিট করছো কেন? আরে থামো বলছি। শেষমেশ অর্ণব এবং যামিনী দেবী দুজনে মিলে কোনো মতে তাদেরকে থামায়। অন্যদিকে সেদিন সোনিয়ার আর পিৎজা পার্টি দেওয়া হয় না, তাই সোনিয়া মনে মনে বৌদির উপর ভীষণই চটে থাকে। কিন্তু এখনো পর্যন্ত প্রত্যুষা প্রত্যেকদিন নিজের জন্য পিৎজা অর্ডার করে আর বাড়িতেই পিৎজা ফুচকা বানিয়ে খায়, কারণ সচরাচর বাজারের অন্য কোথাও পিৎজা ফুচকা পাওয়া যায় না। আর অন্যদিকে সোনিয়ার কাছে সবসময় টাকা না থাকায় সে এখন চাইলেও পিৎজা অর্ডার করতে পারে না। বৌদি পিৎজা ফুচকা খেতে খুব ভালোবাসে তাই না? দেখাচ্ছি এবার কত আমার সামনে দিয়ে পিৎজা নিয়ে গিয়ে পিৎজা ফুচকা খেতে পারে। আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে পিৎজা ফুচকা খাওয়া আমি বার করে দেব। এই মনে করে সোনিয়া নিজে হাতে বাড়িতেই 1 প্লেট চিকেন পাইনঅ্যাপল পিৎজা দিয়ে ফুচকা বানায় আর চুপি চুপি প্রত্যাশার ঘরে গিয়ে বাকি ফুচকার প্লেটের মধ্যে নিজের বানানো সেই ফুচকা মিশিয়ে দেয়। কিন্তু প্রত্যুষা কিছু জানতেও পারে না, সে মনের আনন্দে পিৎজা ফুচকাগুলো খেয়ে নেয়। কিন্তু সেই ফুচকাগুলো খাওয়ার পরেই তার কেমন যেন পেট গুড়গুড় করে আর তাকে বারে বারে বাথরুমে দৌড়াতে হয়। প্রায় 10-20 বার বাথরুমে যাওয়ার পর প্রত্যুষা ভীষণই অসুস্থতা বোধ করে। এ কি, আমার তো জীবনে কখনো এত পটি হয়নি, আমার তো ভীষণ শরীর খারাপ করছে। বৌদি, তুমি তোমার ইনোসেন্ট ননদকে কষ্ট দিয়ে নিজে একা একা পিৎজা ফুচকা খেয়েছো তো? উপরওয়ালা তোমাকে তারই শাস্তি দিচ্ছে। এখনো তুমি বুঝতে পারলে না? এই জন্যই তো তোমার এরকম অবস্থা হয়েছে। এই তোরা ননদ বৌদি পিৎজা আর ফুচকা নিয়ে কি লাগিয়েছিস বলতো? না মা, আমার মনে হয় সোনিয়া ঠিক কথাই বলছে। আমি সত্যিই সোনিয়াকে পিৎজা না দিয়ে খুব ভুল কাজ করেছি। এত বেশি বেশি ফুচকার মধ্যে পিৎজা ভরে খাওয়ার জন্যই আমার এরকম পেট খারাপ করেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও সোনিয়া, আমি এরপর থেকে আর কখনো এত বেশি পিৎজা ফুচকা খাবো না। সবসময় তোমাকে পিৎজা শেয়ার করেই খাবো। বৌদির কথা শুনে সোনিয়া খুবই খুশি হয়। সেদিনের পর থেকে প্রত্যুষা এবং সোনিয়ার মধ্যে আবার ভাব হয়ে যায়। সেই সাথে প্রত্যুষাও এখন পিৎজা ফুচকা খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়। তিন্নি এবং তার মা রানী শহরের এক কোনায় এক ছোট্ট ঘরে থাকত। নামে রানী হলেও তাদের অবস্থা ছিল একদমই বিপরীত। তিন্নির যখন 1 বছর বয়স ছিল তখনই তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তারপর থেকেই তাদের পারিবারিক অবস্থার অবনতি ঘটে। তাদের দুবেলা ঠিক করে খাবারও জোটে না। আশেপাশে কাজের সন্ধান করে রানী একটি বাড়িতে কাজ পেয়েছিল। সেখানে কাজ করে যেটুকু টাকা মাহিনা পেত তাই দিয়েই তাদের সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু পরিস্থিতির এমন চাপ রানী বুঝলেও তার 10 বছরের ছোট মেয়ে তিন্নি বুঝতে চাইতো না। রানী কাজে চলে গেলে তিন্নি সারাদিন বাড়িতে একাই থাকে। একদিন, তিন্নি মা, আমি কাজে যাচ্ছি, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিলাম। অচেনা কারোর গলা পেলে দরজা খুলবে না, আর একা একা বাইরেও বেরোবে না, মনে থাকে যেন। কিন্তু মা, আমি কি খাবো? আমার যে খুব খিদে পেয়েছে। রোজ রোজ ওই শুকনো রুটি আর তরকারি খেতে ভালো লাগে না, আমার মুখ ব্যথা হয়ে যায়। আমি রান্নাঘরে ছাতু আর মুড়ি রেখে দিয়েছি, খিদে পেলে খেয়ে নিবি। আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। রোজ রোজ ছাতু মুড়ি আর না হলে শুকনো রুটি, আমার আর এসব খেতে ভালো লাগে না। আমি কিচ্ছু খাবো না আজকে সারাদিন। বড় লোকেরা যেসব খাবার খায়, আজকে যদি তুমি সেগুলো না নিয়ে আসো তাহলে আমি কিচ্ছু খাবো না। এই বলে রাগ করে তিন্নি সেখান থেকে চলে যায়। অবুঝ বাচ্চা মেয়ের এমন দাবি শুনে রানীর মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর সেও কাজে বেরিয়ে পড়ে। কিন্তু তার মেয়েটা না খেয়ে থাকবে এই ভেবে তার কিছুতেই কাজে মন বসে না। সে ভুলভাল কাজ করতে থাকে। তখনই সেখানে সেই বাড়ির মালকিন মীনা দেবী আসেন। এই রানী, তোর ব্যাপারটা কি? তুই কি কাজবাজ করতে চাস না? এভাবে কাজ করলে আমি আর তোকে বাড়িতে কাজে রাখতে পারবো না। অন্যমনস্ক কাজের লোক আমার চাই না, বুঝলি? না ম্যাডাম, আমি ভাবছিলাম যদি এই মাসের মাহিনাটা আজকেই দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এমনিতেও 2 দিন বাকি আছে মাস পড়তে। পরশু দিনের জায়গায় যদি আজকেই দিয়ে দিতেন খুব ভালো হতো ম্যাডাম। আসলে আমার বাচ্চা মেয়েটা না খেয়ে আছে। ও বলেছে আজকে যদি আমি ওর জন্য বড় লোকের খাবার না নিয়ে যাই তাহলে ও কিছুই খাবে না। ও তো ছোট,
ও এসব অভাব অনটন বুঝতে চায় না। বাবা, তোর নাম রানী বলে কি তোর মেয়ে তোকে সত্যিই রানী ভেবে নিয়েছে? আর বোঝে না মানে কি? বোঝাবি। এরকম গরিবের ঘরে জন্মেছে যখন, তখন তোর বোঝা উচিত। আর শোন, যেদিন মাহিনার দিন সেদিনই পাবি, তার আগে যেন কোনোদিনও চাইতে না শুনি। কাজ কর এখন মন দিয়ে। এই বলে মীনা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু রানী আরো দুশ্চিন্তায় পড়ে। এবার কি হবে? আমার মেয়েটা কি সত্যি সারাদিন না খেয়ে থাকবে? হে উপরওয়ালা, তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ আমার? আমি এত সব করেও কিছু করে উঠতে পারছি না যে। এই বলে সে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতেই নিজের কাজ করতে থাকে। অন্যদিকে খিদের জ্বালায় ছটফট করতে করতে তিন্নি একা একাই বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে চারিদিকে সে খাবার খুঁজতে থাকে। সে খাবার খুঁজতে খুঁজতে একটা বড় খাবারের দোকানের সামনে চলে আসে। সেখানে এসে রং বেরঙের খাবারের ছবি দেখে তার খুব লোভ হয়। সে দোকানের ভেতরে যায় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে, কাকু, ওই সাদা সাদা সুতোর মতো জিনিসটা কি? ওটা কি কোনো খাবার? অনেক দামি খাবার ওটা? বেশি ঝাল হয় না তো? আমি খেতে পারবো? ওটা চাউমিন। ওটা তুমি যেরকম বলবে সেরকম ভাবে বানিয়ে দেওয়া হবে। তুমি ঝাল না খেতে চাইলে ঝাল দেওয়া হবে না। তোমার দোকানে সবই বড় লোকেদের খাবার, তাহলে তো অনেক দাম হবে, তাই না? আমার কাছে তো পয়সা নেই, আমি সকাল থেকে কিছুই খাইনি। আমার খুব বড় লোকেদের খাবার খাওয়ার ইচ্ছে করছে। আমাকে একটু ওই চাউনিটা দেবে কাকু? আরে ওটা চাউনি না, চাউমিন। আর আমি তোকে ফ্রিতে কোনো খাবারই খাওয়াতে পারবো না। আর কেনই বা খাওয়াতে যাবো শুনি? দোকান খুলে 1 ঘন্টা হলো না, আর এরই মধ্যে ভিক্ষা করতে চলে এসেছিস? পালা এখান থেকে, যত সব ঝামেলা। পকেটে কানা করি নেই, আর উনি বড় লোকের খাবার খেতে এসেছেন, যত সব। এই বলে দোকানদার তিন্নিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তিন্নি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সে বাড়িতে এসে তার মায়ের রেখে যাওয়া ছাতু মুড়িই খায় আর মনে মনে ভাবতে থাকে, আজকে তো মা ফেরার সময় বড় লোকেদের খাবার আনবে। আমি জানি, মা তো জানে ওই খাবার না আনলে আমি সারাদিন না খেয়ে থাকবো। আর কিছুক্ষণ অপেক্ষা করি, মা আসলে মজা করে খাবো। ওদিকে টাকা না পেয়ে রানী ভীষণ চিন্তায় পড়ে। আমি জানি না আমি কিভাবে বাড়িতে যাব। একটা মাত্র মেয়ে, আর তার ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারছি না। মেয়েটা সকাল থেকে বোধহয় না খেয়ে বসে আছে। এখন যদি বাড়ি গিয়ে বলি আজও ওকে রাতে ডাল আলু সিদ্ধ খেতে হবে, তাহলে আর রক্ষে নেই। মেয়েটা আমার খাবেই না হয়তো কিছু। এসবই ভাবনা চিন্তা করতে করতে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই সে একটি দামি খাবারের দোকান দেখতে পায়। সে দেখে ওই দোকানে চাউমিন তৈরি হচ্ছে। সে সামনের মুদিখানার দোকান থেকে 5 টাকার একটি নুডলসের প্যাকেট কিনে বাড়িতে এসে তিন্নিকে সেটা বানিয়ে দেয়। এই দেখে তিন্নি খুশিতে লাফিয়ে ওঠে। মা, তুমি কিভাবে জানলে আমি আজকে সকাল থেকে এই চাউমিনটা খেতে চাইছিলাম? জানো, ওই সামনের দোকানটায় গিয়ে আমি একটু চাউমিন খেতে চেয়েছিলাম, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। এই বলে তিন্নি কাঁদতে থাকে। রানী তাকে অনেক করে বোঝায় যে এভাবে যেন সে কারোর কাছে খাবার না চায়। কিন্তু এই একদিন নুডলস খেয়ে তিন্নির মন আরো চঞ্চল হয়ে ওঠে। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আলাদা আলাদা হোটেলে গিয়ে নতুন নতুন খাবারের নাম জেনে আসে আর তার মাকে সেই খাবারগুলো বানিয়ে দিতে বলে। কিছু কিছু সময় তাদের ঘরে যা থাকে রানী তাই দিয়েই তার মেয়ের মন ভোলানোর চেষ্টা করত। আবার কখনো কখনো সে একদমই পেরে ওঠে না, আর তখনই তিন্নি খুবই কান্নাকাটি শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন, বড় লোকেরা কি সবসময় চাউমিন খায়? ওরা তো আরো কত কিছু খায়, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পিৎজা, বার্গার, আরো কত কি। আমার রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না। আমি আজকে অন্য কিছু খাবো। তুমি আজকে অন্য কিছু নিয়ে আসবে, আর না হলে আমাকে বানিয়ে দেবে। কোথা থেকে তোর জন্য রোজ রোজ বড়লোকি খাবার আনবো বলতো? এত লোভ ভালো না। গরিবের ঘরে যখন জন্মেছিস তখন তোকেও নিজের লোভ সংবরণ করতে শিখতে হবে। আমাদের মতো পরিবারে রোজ রোজ বড়লোকি রান্না করা সম্ভব না। তুমি তো বলবেই মা, তুমি তো রোজ রোজ বড়লোকিদের বাড়িতে কাজ করতে গিয়ে অনেক বড়লোকি খাবার খাও। আমি সব জানি, কিন্তু আমি চাইলেই তুমি এমন বাহানা করো। রানী তার মেয়ের কথায় খুব দুঃখ পায়, কিন্তু সে তার মেয়েকে বলতে পারে না যে সে কাজ করতে গিয়ে 1 কাপ চাও পায় না। রানী কিছু না বলে কাজে চলে যায়। সেখানে গিয়ে সে কাজ করতে থাকে।
এমন সময় মীনা দেবী সেখানে এসে বলে, শোন রানী, আজ আমার বাড়িতে কয়েকজন গেস্ট আসবে, তুই একটু বেশিক্ষণ থেকে যাবি। আজকে অনেক কাজ থাকবে, আমি একা হাতে পারবো না এত কাজ করতে, বুঝলি? কিন্তু মেম সাহেব, আমার মেয়েটা তো বাড়িতে না খেয়ে বসে থাকবে। আমি যত দেরি করে যাব খাবার বানাতে তত দেরি হবে, আর তারপরও খেতে পারবে। ও তো বাচ্চা মানুষ। সবসময় মেয়ের অজুহাত দিস না তো রানী, একই জিনিস শুনতে আমার ভালো লাগে না। তোর নাকে কান্না শেষই হতে চায় না। আর একটু বেশিক্ষণ থাকিস, যাওয়ার সময় না হয় যা খাবার বেঁচে থাকবে সেগুলো নিয়ে যাস। তোর ওইটুকু মেয়ের যা লোভ, তাতে আমাদের বাড়ির ভালো আর বড়লোকি খাবার পেলেও খুশিই হবে। এভাবে বলবেন না মেম সাহেব, ও তো ছোট, ও এসব বুঝতে পারে না। মীনা দেবী কিছু না বলে সেখান থেকে চলে যায়। মীনা দেবীর কথায় রানী যেমন দুঃখ পায় তেমনই খুশি হয়। সে মনে মনে ভাবে, যাক বাবা, আজ মেয়েটার জন্য একটু ভালো কিছু নিয়ে যেতে পারবো। কতদিন ধরে মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারি না, ওর বয়সের বাচ্চারও তো কত কিছু খায়। এই ভেবে সে খুশি খুশি নিজের কাজ করতে থাকে। কাজ শেষ করে কিছু খাবার প্যাকেটে করে নিয়ে সে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। বাড়িতে এসে সে সব রকমের খাবার তিন্নিকে দেখালে তিন্নি খুশিতে নাচতে থাকে। তিন্নিকে এত খুশি হতে দেখে রানীর চোখে জল চলে আসে। সে মনে মনে ভাবে, আহারে, আমার বাচ্চা মেয়েটা শুধু একটু খাবার পেয়েই কত খুশি। সত্যিই তো, আমার মেয়েটা এখন অনেক ছোট। এই রোজ রোজ শুকনো রুটি আর সিদ্ধ ভাত খাবে কিভাবে? উপরওয়ালা যে কবে একটু আমাদের দিকে ফিরে তাকাবে কে জানে। কি মজা, কি মজা, আজকে আমার মা দামি দামি খাবার এনেছে। আজ আমি আবার বড় লোকেদের মতো খাবার খেতে পারবো। এমন সময় হঠাৎ তাদের দরজায় কেউ কড়া নাড়ে। রানী আর তিন্নি দুজনেই খুব ভয় পেয়ে যায়। রানী সাহস করে গিয়ে দরজাটা খোলে। খুলে দেখে একজন অসুস্থ লোক সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর ভীষণ মায়া হয়। কে আপনি? কি হয়েছে আপনার? আমার তো মনে পড়ছে না আমি আপনাকে চিনি বলে। এত রাত্রিবেলা এভাবে আমার বাড়িতে এসেছেন কেন? কি চাই? আমি এখানে থাকি না মা, আজই শহর থেকে এখানে এসেছিলাম একটা কাজের জন্য, কিন্তু সেখানে যাওয়ার আগেই আমার টাকার ব্যাগ, মোবাইল সব চুরি হয়ে যায়, তাই আমার গন্তব্যে আর যাওয়া হয়নি। আর এখানে আমি কিছুই চিনি না। আমি অনেকের বাড়িতে গেছি, কিন্তু কেউই আমাকে একটু আশ্রয় দেয়নি। আমি কি তোমার বাড়ি থেকে একটা ফোন করতে পারবো মা? কিন্তু স্যার, আমার বাড়িতে তো ফোন নেই। আপনাকে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। আমি কোনো সাহায্যই করতে পারবো না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জল দিতে পারবেন? আমি জল খেয়ে আবার হাঁটতে বেরিয়ে পড়বো। আমার বোনের বাড়ি আজ না পৌঁছাতে পারলে আমায় রাস্তায় না খেয়ে রাত কাটাতে হবে। বোন? কে আপনার বোন? আমাকে বলুন, আমি যদি চিনতে পারি। আমার বোনের নাম মিনা, এখানেই ওর বাড়ি। আজ সন্ধ্যাবেলায় ওর বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এইসব কারণে আর যাওয়া হয়নি। রানী বুঝতে পারে যে এটা তার মেম সাহেবেরই দাদা। রানী তাকে ঘরে এসে বসতে বলে এবং তাকে এক গ্লাস জল এনে দেয়। রানী ভাবতে থাকে এত রাতে একজন মানুষকে এভাবে অভুক্ত রাখা ঠিক হবে না। তাই সে তিন্নির জন্য আনা খাবার বিকাশবাবুকে দিতে যাবে, তখনই তিন্নি তার মাকে আটকিয়ে বলে, মা, এটা তো আমার জন্য এনেছিলে। আমি তো কখন থেকে না খেয়ে বসে আছি। তুমি এটা ওই কাকুটাকে দিয়ে দিলে আমি কি খাবো? আমারও তো খুব খিদে পেয়েছে মা। একটু আস্তে কথা বল, উনি শুনতে পেলে খারাপ ভাববেন। বাড়িতে কেউ এলে তাকে খালি পেটে রেখে আমাদের খাওয়াটা ঠিক হবে বল? উনি সারাদিন কত ঘোরাঘুরি করেছেন, দেখছিস না কেমন অসুস্থ হয়ে আছেন। আর আমাদের তো না খেয়ে রাত কাটানোর অভ্যাস আছে। আমরা আজকে না খেয়ে কাটিয়ে দিতে পারবো। তুই চিন্তা করিস না, কালকে তোকে আমি আবার ভালো ভালো খাবার খাওয়াবো। তিন্নি এসব শুনে খুবই কাঁদতে থাকে। বিকাশবাবু ঘরের বাইরে থেকে এসব কথা শুনতে পায় আর তারও চোখে জল চলে আসে। রানী যখন বিকাশবাবুকে খাবারটা দেয়, তখন বিকাশবাবুর চোখ তিন্নির করুণ মুখটার উপর পড়ে। আমি এটা খেতে পারবো না বোন, তুমি এটা বাচ্চাটাকে খাইয়ে দাও, আর তুমি আজই আমাকে আমার বোনের বাড়িতে নিয়ে চলো। কিন্তু রানী জোর করায় বিকাশবাবু খাবারগুলো খেতে বাধ্য হয়। তিন্নি চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। বিকাশবাবুর খাওয়া হয়ে গেলে রানী ও তার মেয়ে বিকাশবাবুকে তখনই মীনা দেবীর বাড়িতে নিয়ে যায়। মীনা দেবী দরজা খুলে রানী এবং তার মেয়েকে দেখে খুবই রেগে যায়। আবার এসেছিস কেন এত রাতে? আবার কি চাই তোর? আরো খাবার লাগবে নাকি? তোর মেয়ের ওই খাবারে পেট ভরেনি? মীনা দেবী কথা বলতে বলতে বিকাশবাবুকে হঠাৎ করে দেখতে পায়। সে ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি দাদা, তুমি? এখন তোমার আসার সময় হলো? আর এদেরকে তুমি পেলেই বা কোথায়? এরা কি তোমার কাছেও খাবার চেয়েছে নাকি? বড়লোকি খাবার খাওয়ার যা লোভ এদের, আমি তো জানি।
মীনা দেবীর কথা শুনে বিকাশবাবু খুবই রেগে যায় আর বলে, তুই কি যাতা বলছিস? ওরা না থাকলে আমি রাস্তাতেই অসুস্থ হয়ে পড়ে থাকতাম আজ। এই রানী নিজের মেয়ের মুখের সামনের খাবারটা নিয়ে আমাকে খাইয়েছে, তাই আমি সুস্থ বোধ করে এতটা হেঁটে চলে আসতে পারলাম, আর তুই আমার সামনে ওদেরকে এইভাবে অপমানিত করছিস? সব কথা শুনে মীনা দেবী ভীষণ অনুশোচনা করতে থাকে। সে রানীর কাছে ক্ষমা চায় এবং সেদিন রাতে রানী ও তিন্নিকে তাদের বাড়িতেই থাকতে বলে। সে রানী এবং তিন্নিকে অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। মীনা দেবী রানীর মাহিনা বাড়িয়ে দেয় আর বিকাশবাবু তিন্নির সমস্ত পড়াশোনার খরচ বহন করার কথা দেয়। তারপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না, আর তাদের বাড়িতেও প্রায় নতুন নতুন খাবার রান্না হয়। তিন্নি আর রানী সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।